আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে ব্যাংক সমন্বয় বিবরণী সম্পর্কে আলোচনা করব। তো ব্যাংক সমন্বয় বিবরণী কি জিনিস আগে এটা আমাদের জানতে হবে। তো ব্যাংক সমন্বয় বিবরণী হচ্ছে কি, আমরা যারা ব্যবসা করে তো তারা প্রতিনিয়ত কি ব্যাংকের সাথে লেনদেন করে, আর লেনদেনগুলো একটা দুইটা হয় না, অনেকগুলো লেনদেন হয়। তো অনেক সময় লেনদেন করার ফলে টাকা জমা দেয়, টাকা উত্তোলন করে, কারো টাকা ব্যাংকের মাধ্যমে পরিশোধ করে, বা কারো টাকা ব্যাংকের মাধ্যমে আসে যায়। তো ব্যাংকের সাথে এত অনেকগুলো ডিল হওয়ার কারণে তো আমার আমানতকারী মানে আমি ব্যবসায়ী, আমি যদি ব্যাংকের সাথে লেনদেন করি, বা আমি যদি ব্যাংকে অ্যাকাউন্ট থাকে আমার, যে ব্যাংকের সাথে আমার লেনদেনগুলো হয় ব্যবসায়িক লেনদেন, তো অনেক সময় কি হয়, কিছু মিস্টেক হইতে পারে, ভুল ত্রুটি হইতে পারে আমি ব্যাংকে টাকা জমা দিছি, আমি 500 অথবা লিখে রাখছি আমি খাতায় 5,000 টাকা, অথবা 5,000 টাকা জমা দিছি 500 টাকা লিখেছি, অথবা আমি কারো কাছ থেকে টাকা পাইতাম, সে আমার অ্যাকাউন্টে টাকা পাঠাই দিয়েছে কিন্তু আমি খাতায় লিখতে ভুলে গেছি। ঠিক আছে, অথবা ব্যাংক আমাদের কোনো টাকা পে করে দিছে যেটা আমিও জানি না। ঠিক আছে, তো ওভারঅল এইসব কারণে তো ব্যাংকের যে একটা স্টেটমেন্ট দ্বারা ব্যাংক যে হিসাব করে, তো ওটাকে বলা হয় পাস বই অথবা ব্যাংক বিবরণী। আবার আমরা যে নগদান বইতে হিসাব করি না, নগদান বইতে হচ্ছে কি তোমাদের কি, যে নগদান বইতে যে ব্যাংক কলামটা তোমরা খেয়াল করছো, নগদান বইতে যে ব্যাংক কলাম ওইটা হচ্ছে আমাদের হিসাব। তো আমাদের হিসাব অনুযায়ী আমরা একটা ব্যালেন্স বিডি ব্যালেন্স সিটি বের করি না, ওইটা অনুযায়ী দেখা গেল যে ওই হিসাবের সাথে ওই হিসাবটা মিলে না। কারণ আমাদের এখানে ব্যালেন্স হচ্ছে কি একটা দেখাইতেছে, ওদের একটু ব্যালেন্সটা এক দেখাইতেছে। সাপোজ আমাদের এখানে দেখাইতেছে 70,000, ওদিকে দেখাইতেছে 50,000 বা 90,000 বা কম বেশি। এই যে তফাৎটা, এই তফাৎটা এই যে ঠিক করার কারণে, বা এই যে গরমিল ঠিক করার কারণে যে স্টেটমেন্ট বা বিবরণী তৈরি করা হয়, সেটার নাম হচ্ছে গিয়া ব্যাংক সমন্বয় বিবরণী। ঠিক আছে, সেটার নাম হচ্ছে গিয়া ব্যাংক সমন্বয় বিবরণী। এখন ব্যাংক সমন্বয় বিবরণী হচ্ছে গিয়া তোমাদের 100% একটা আসবে, এবং ব্যাংক সমন্বয় বিবরণী খুবই সহজ অঙ্ক, বা অনেকের কাছে অনেক কঠিন মনে হয় জায়গা। ঠিক আছে, মানে একটু একেবারে সহজ, একটু 19-20 পেজ মাথায় লাগলেই এটা অনেক কঠিন হয়ে দাঁড়ায়, অনেক কঠিন হয়ে দাঁড়ায়। ঠিক আছে, তো আমি তোমাদের কোনো মুখস্থ করাবো না, একেবারে কোনো মুখস্থ ছাড়া একবারে শিখাই দেব। কয়েকটা জিনিস তোমরা খালি নরমালি মনে রাখবা। ঠিক আছে, নরমালি মনে রাখবে চারটা জিনিসের করতে, যেমন এইখানে অঙ্ক করার টাইমে আমি একটা অঙ্ক তুলে দিছি, এই অঙ্কটা সলভ করে দেখাবো। যে অঙ্ক করার সময় শুরুতে দেখবা যে বলা থাকে যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্ধৃত, অথবা নগদান বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত। আবার বলা থাকতে পারে পাস বই অনুযায়ী ব্যাংক জমা উদ্ধৃত, বা পাস বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত। এই জিনিসগুলো বলা থাকবে। নগদান বই অনুযায়ী যদি বলা থাকে, মানে আমাদের হিসাব অনুযায়ী যদি আমরা ঠিকঠাক করি, বা পাস বইয়ের স্টেটমেন্ট নিয়ে যদি ঠিকঠাক করি, ঠিক আছে, এই বিষয়গুলো চারটা ভাবে কথা বলা থাকে। ঠিক আছে, ফার্স্টে তোমাদের কোশ্চেন শুরুতে বলা থাকতে পারে যে আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে ব্যাংক সমন্বয় বিবরণী দুই ভাবে প্রকাশ মানে করা হয়। একটা হচ্ছে একজের পদ্ধতি, একটা হচ্ছে কি একক জের বা একজের। ঠিক আছে, একজের পদ্ধতি, এটাতে তোমার ডিসকাস করা হয়। আরেকটা হচ্ছে দুই জের। ঠিক আছে, দুই জের পদ্ধতি। ঠিক আছে, একজের পদ্ধতি হচ্ছে গিয়া নগদান বই অনুযায়ী অথবা ব্যাংক বিবরণী অনুযায়ী বা পাস বই অনুযায়ী তোমার একটা জের বলে দেওয়া থাকবে। ঠিক আছে, এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। দুই জের অনুযায়ী দুইটা জের দেওয়া থাকবে, তখন তোমাকে এই ব্যাংক সমন্বয় বিবরণীটা তৈরি করতে হবে। তো এক জের পদ্ধতি থেকে আমরা আজকে আলোচনা করব। এক জের পদ্ধতিটা খেয়াল করো। এক জের পদ্ধতি তোমার ফার্স্টে বলা থাকবে যে নগদান বই অনুযায়ী বা মোতাবেক, একই কথা। হ্যাঁ, নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্ধৃত। ঠিক আছে, মনে করো সাপোজ একটা অ্যামাউন্ট বলে দেওয়া থাকবে, নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্ধৃত। এখানে তোমরা ডেবিট লিখে রাখতে পারো, দিয়া দিলাম। ঠিক আছে, শর্টে। আবার নগদান বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত, ব্যাংক জমা অতিরিক্ত, এটা একটা এইভাবে বলা থাকতে পারে। তাহলে এইভাবে বলা থাকলে এটা হচ্ছে ক্রেডিট। নগদান বই হচ্ছে কি, আমরা যেটা করি সেটা হচ্ছে নগদান বই। ঠিক আছে, আমরা যে নগদান বই কিনা, ওই নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্ধৃত থাকলে আমরা কি বুঝি, যে ব্যাংকে আমার টাকা আছে। ঠিক আছে, ব্যাংকে আমার উদ্ধৃত 50,000 টাকা, 20,000 টাকা, তাহলে ব্যাংকে আমার কাছে টাকা আছে। তার
তার মানে ওটা ডেবিট, আমাদের সম্পদ। আর যদি নগদান বই অনুযায়ী মানে ওটা অনুযায়ী যদি ব্যাংক জমা অতিরিক্ত থাকে তার মানে ওটা ক্রেডিট জেড। ঠিক আছে, ব্যাংক জমা অতিরিক্ত বা ক্রেডিট জেড এইভাবে বলা থাকবে। তো ওটা হচ্ছে কি আমাদের দায়, এর জন্য ওটা ক্রেডিট। ঠিক আছে, এটা একটা। আরেকটা বলা থাকতে পারে পাস বই। পাস বই, পাস বই অথবা ব্যাংক বিবরণী একই কথা। হ্যাঁ, আমি দুটোটাই লিখে দিচ্ছি। পাস বই অথবা ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা। ঠিক আছে, ব্যাংক জমা উদ্ধৃত, ব্যাংক জমা উদ্ধৃত। খেয়াল করি, পাস বিবরণী অনুযায়ী ব্যাংক জমা উদ্ধৃত, আবার পাস বিবরণী অনুযায়ী ব্যাংক জমা, ব্যাংক জমা তিরিক্ত। ঠিক আছে, এখন পাস বই হচ্ছে ব্যাংক ওয়ালারা যেটা হিসাব করে ব্যাংকের, ওটাকে বলা পাস বই বা ব্যাংক বিবরণী। তো এইটা ওইটা অনুযায়ী বলা থাকতে পারে। এখন নগদান বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত ডেবিট হলে পাস বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত হবে, ব্যাংক জমা অতিরিক্ত হচ্ছে হবে লোকে ক্রেডিট। একটা আরেকটার উল্টা। ঠিক আছে, নগদান বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত হচ্ছে গিয়া ডেবিট হলে পাস বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত হচ্ছে গিয়া ক্রেডিট। আবার পাস বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত হবে ডেবিট। ক্লিয়ার? কেন হবে খেয়াল করি, আমি যখন ব্যাংকে জমা দেই তখন আমি জাবেদা করি কি, আমি জাবেদা করি হচ্ছে গিয়া ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, আর নগদান হিসাব ক্রেডিট। কিন্তু ব্যাংক যখন টাকাটা পাবে আমার থেকে নিবে, তারা হিসাব করবে কি, তারা হিসাব করবে নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট। ঠিক আছে, দেখো আমি নগদান ক্রেডিট করছি, সে করছে ডেবিট। ক্লিয়ার? আর তারা লিখবে আমানতকারী ক্রেডিট, আমানতকারী হিসাব ক্রেডিট, কারণ তার কাছে আমি দায়। ঠিক আছে, আমি যার মধ্যে দিতে বাধ্য, এর জন্য আমানতকারী হিসাব ক্রেডিট। বুঝে গেছে? এই হচ্ছে কি তফাৎ, আমাদের ডেবিট হলে তার অনুযায়ী ক্রেডিট, নগদান বই অনুযায়ী হচ্ছে কি আমাদের হিসাব অনুযায়ী, নগদান বই হচ্ছে কি আমাদের হিসাব অনুযায়ী। আমরা অঙ্ক করার সময় সব সময় নগদান বই অনুযায়ী আমি হিসাব করব, অঙ্ক করার সময় সব সময় নগদান বই অনুযায়ী হিসাব করব। ঠিক আছে, তো এই হচ্ছে কি আমাদের অবস্থা। খেয়াল করি, এবার আমি একটা অঙ্কে চলে যাই। ঠিক আছে, অঙ্কটা কিভাবে করতে হবে আমি এটা তাহলে পরিষ্কার করে দিলাম তোমাদের। এখানে দেখো বলা আছে জনাব তাসনিমের হিসাব বই থেকে 31শে ডিসেম্বর 2017 তারিখে নিম্নলিখিত তথ্যসমূহ নেওয়া হলো। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখব জনাব তাসনিমের ব্যাংক সমন্বয় বিবরণী 31শে ডিসেম্বর 2017 সালে। আর ব্যাংক সমন্বয় বিবরণীটা হচ্ছে কি একটা বছর শেষে করা হয়। ঠিক আছে, বছর শেষে করা হয়। খেয়াল করি, অঙ্ক অনেক সহজ, কঠিন কিছু না। টাকার দেওয়া হবে দুইটা, এটা হচ্ছে কি বিবরণ, টাকাটা। ঠিক আছে, বাকি যোগ আর বিয়োগ, যোগ আর বিয়োগ। ক্লিয়ার? এবার একটু আমরা কোশ্চেনটা পড়ি, ভালো করে একটু খেয়াল করো। খেয়াল করো, নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্ধৃত, এটা বলা থাকতে পারে পাস বই অনুযায়ী ব্যাংক জমা উদ্ধৃত, যাই বলা থাকবে। ঠিক আছে, খেয়াল করি, নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্ধৃত, আমরা এইটা অনুযায়ী পুরো অঙ্ক শিখবো। আর অন্যান্য যে অনুযায়ী আমরা চিন্তা করবো এইটা অনুযায়ী। ঠিক আছে, কারণ নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্ধৃত ধরে আমরা সবকিছু চিন্তা করব। ঠিক আছে, তাহলে আমাদের হিসাবটা করতে সহজ হবে, এলোমেলো হবে না। ঠিক আছে, একটা যে অনুযায়ী শিখবো, বাকিগুলো হইলে কি হবে, যোগটা বিয়োগ হয়ে যাবে, বিয়োগটা যোগ হয়ে যাবে। আমি একটা অঙ্ক করে দিচ্ছি, একটা অঙ্ক করলে তারপরে তোমরা বুঝতে পারবে আশা করি। ঠিক আছে, এরপরে খেয়াল করো, নগদান বই অনুযায়ী ব্যাংক জমা, আমরা লিখবো ব্যাংক জমা বা ব্যাংক জমা উদ্ধৃত, একই কথা। ব্যাংক জমা লিখলো রাইট, এটা হচ্ছে কি ডাইরেক্ট এইখানে চলে আসবে। প্রথম যেই ব্যালেন্সটা দেওয়া থাকে এইটা, এটা ডাইরেক্ট সেকেন্ড কলামে টাকা চলে যাবে। হ্যাঁ, সেকেন্ড কলামে টাকা চলে যাবে। এরপরে আমাদের কিছু হবে যোগ, কিছু হবে বিয়োগ।
আমরা পুরো কোশ্চেনটা পড়বো, ঠিক আছে? কারণ নগদান বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত আমার হচ্ছে ব্যাংকে 50,000 টাকা আছে, তার মানে আমার সম্পদ আছে। ডেবিটের সাথে ডেবিট যোগ হবে, ডেবিটের থেকে ক্রেডিট বিয়োগ হবে, ক্রেডিটের সাথে ক্রেডিট যোগ হবে, ক্রেডিটের থেকে ডেবিট বিয়োগ হবে, এরকম জিনিসটা না প্লাস মাইনাস। এখন খেয়াল করি, ঠিক আছে? আমাদের বলছি কি ব্যাংক সমন্বয় যেগুলো ভুল ত্রুটি হয়েছে এটা ঠিক করার জন্য এই ব্যাংক সমন্বয় গভর্নমেন্টটা যেহেতু ব্যাংক সমন্বয় তৈরি করা হয়। খেয়াল করি, 15,000 টাকার ইস্যুকৃত চেক পরিশোধের জন্য এখনো ব্যাংকে উপস্থাপিত হয়নি। এখন 15,000 টাকা ইস্যুকৃত চেকটা কি? আমি কাউকে চেক দিয়েছি, এটাকে বলা ইস্যু করা। চেক ছাড়লে, চেক ছাড়া মানে কি? আমি আমার থেকে কেউ টাকা পাইতো, আমি কাউকে টাকা দিছি, আমার থেকে কেউ টাকা পাইতো, আমি কাউকে টাকা দিছি, ওটাকে বলা চেক ইস্যু করা হয়েছে। এখন এই যে 15,000 টাকার চেক ইস্যু করা হয়েছে, আমার থেকে কেউ টাকা পাইতো, আমি তারা চেক দিয়ে দিছি। যখন আমি চেক দিয়ে দিছি তখন আমি জাবেদা করলে কি করছি? আমি জাবেদা করছি হচ্ছে গিয়া পাওনাদার ডেবিট, ঠিক আছে? পাওনাদার ডেবিট দায় কমে গেছে, আর ব্যাংক ক্রেডিট, তাই না? ব্যাংক হিসাবটা ক্রেডিট, ক্লিয়ার? কিন্তু ওই ভদ্রলোক যারে আমি চেক দিছি সে তো ব্যাংকে যায়নি টাকা তুলতে। আর সে যদি ব্যাংকে টাকা তুলতে না যায়, ব্যাংকওয়ালা কি আমার টাকা মাইনাস করবে? করবে না। এর জন্যই আমাদের এই তফাৎগুলো, বুঝে গেছে? এখন কথা হচ্ছে আমি যেহেতু এটা ঠিক করব, ব্যালেন্সটা মিলাবো, তাহলে যেহেতু আমি টাকা ইস্যু করছি, আসলে টাকা মানে কমাই দিছি, অ্যাকচুয়ালি কি হইছে? টাকা কমে নাই, আমি কি করে দিছি? মাইনাস করে দিছিলাম, বাট মাইনাস হয় নাই। মাইনাস করে দিছিলাম, মাইনাস হয় নাই। ব্যাংক থেকে টাকা কমাই দিছিলাম, টাকা কমে নাই। তাহলে এখন আমার ঠিক করতে হবে, এখন কি করতে হবে? এটাকে প্লাস করে দিতে হবে না, মানে বাড়ায় দিতে হবে না ব্যাংকের টাকাটা, ঠিক আছে? আমার কি করতে হবে? বাড়ায় দিতে হবে। তাহলে এটা হবে হচ্ছে কি যোগ। আমরা যোগগুলা মার্ক করি, আমরা যোগগুলা মার্ক করে একসাথে করব, ঠিক আছে? পুরো কোশ্চেনটাকে করব, কেন যোগ হবে কেন বিয়োগ হবে এটা বুঝতে পারলে অঙ্ক শিখা হয়ে যাবে, ঠিক আছে? এরপরে খেয়াল করি, 20,000 টাকার একটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে, কিন্তু ব্যাংক কর্তৃক আদায় হয় নাই। কারণ চেক আদায়ের জন্য মানে কি? আমি কারো কাছ থেকে চেক পাইছি, কেউ আমাকে চেকটা দিয়েছিল, আমি কারো কাছ থেকে টাকা পেতাম, কেউ আমাকে চেকটা দিছিল। তো আমি কি করছি? চেকটা আমার টাকা দরকার, আমি কি করছি? আমার ব্যাংক অ্যাকাউন্টে চেকটা জমা দিয়ে দিছি যে আপনি আমার অ্যাকাউন্টে যোগ। আমরা কি করি? চেকটা ব্যাংকে নিয়ে যাই, আমার অ্যাকাউন্টে যোগ করে দিবে। যখন আমি চেকটা ব্যাংকে জমা দিছি, চেক পায়, তখন আমি কি করছি? হিসাবটা আমি তখন ব্যাংক হিসাব বাড়ায় দিছি না, যে ব্যাংকে আমার টাকাটা বেড়ে গেছে না, ব্যাংক হিসাব ডেবিট, খেয়াল করি। আর আমার দেনদার হিসাব ক্রেডিট, আমি যার টাকা টাকা দিতাম কমাই দিছি, তাই না? কিন্তু ব্যাংক কর্তৃক আদায় হয় নাই। ব্যাংক কর্তৃক আদায় হয়নি কেন স্যার? ব্যাংক কর্তৃক না আদায় হওয়ার কারণটা কি? ব্যাংকে হইতে পারে তার চেকে, তার ব্যাংকে মানে যে আমার চেক দিছে তার অ্যাকাউন্টে টাকা নাই, চেক ডিফল্ট হয়েছে, বা যে কোনো কারণে ব্যাংকে টাকা নাই, ঠিক আছে? আমার এই ডেট অনুযায়ী এখনো আমার অ্যাকাউন্টে টাকা আসে নাই, তাহলে কি আমার হিসাবটা মিলবে? মিলবে না। যেহেতু আমি যোগ করে দিয়েছিলাম, এখন হিসাব মিলানোর জন্য এটা কি করতে হবে? মাইনাস করতে হবে, তাই না? তাহলে তো হিসাবটা মিলে যাবে, ঠিক আছে? তাহলে এইটা হবে হচ্ছে কি বিয়োগ, ক্লিয়ার? এটা হবে বিয়োগ। এরপরে খেয়াল করি, এরপর হচ্ছে ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়। লভ্যাংশ মানে লাভ, প্রফিট। ব্যাংক কর্তৃক মানে ব্যাংকের মাধ্যমে, ঠিক আছে? ব্যাংক মারফত, ব্যাংক কর্তৃক, ঠিক আছে? ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় 5,000 টাকা, যা নগদান বইতে লেখা হয় না। মানে ব্যাংকে আমি কোনো জায়গায় ইনভেস্ট করছিলাম, সেখান থেকে প্রফিট আসছে, আমার অ্যাকাউন্টে চলে আসছে ব্যাংকে, ব্যাংক কর্তৃক হয়েছে, ঠিক আছে? তো আমি কি করছি? আমার নগদান বই দিয়ে, আমরা যে নগদান বই দিয়ে হিসাব করি, আমাদের নিজের বই, এই বই দিয়ে হিসাব করতে ভুলে গেছিলাম, কিন্তু ব্যাংকে যে আমার টাকা চলে আসে সেটা তো বাইরে গেছে না। এখন ঠিক করতে হলে কি করতে হবে? আমার হিসাবটা বাড়ায় দিতে হবে না? ব্যাংক বাইরে গেছে, আমার এখানে বাড়ায় দিতে হবে। তাহলে এটা হচ্ছে কি যোগ, এটা হবে গিয়া যোগ, এটা যোগ। তাহলে 2 আর 4 হচ্ছে গিয়া যোগ। এরপরে খেয়াল করি, ব্যাংক কর্তৃক প্রদত্ত হিসাবে 10,000 টাকা পরিশোধ। ব্যাংক প্রদত্ত হিসাব কি? কেউ আমার থেকে টাকা পাইতো, প্রদত্ত হিসাব, পাওনাদার, ঠিক আছে? একই কথা। তো ব্যাংক কর্তৃক প্রদত্ত হিসাবে টাকা পরিশোধ, ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা হয়েছে, কিন্তু নগদান বইতে লেখা হয় নাই। হয়তোবা ব্যাংকে আমি বলে দিছিলাম, বা আগে বলে ওর টাকাটা দিয়ে দিছে ব্যাংক, ঠিক আছে? কিন্তু আমার নগদান বইতে আমি লিখতে ভুলে গেছি, আমার টাকা যে কমে গেছে, বাট আমি খাতায় লিখি নাই। এখন আমার টাকা হিসাব মিলাইতে হলে কি টাকা মাইনাস করতে হবে, তাহলে এইটা হবে হচ্ছে কি বিয়োগ, এটা হবে বিয়োগ। আবার বলতেছে ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবে 2500 টাকা আদায়। প্রাপ্য হিসাব মানে হচ্ছে দেনাদার, কেউ হাত থেকে আমি টাকা পেতাম, তার মাধ্যমে ব্যাংক আদায় করছে, ক্লিয়ার? তো কিন্তু নগদান বইতে লেখা নেই, এটাও লিখতে ভুলে গেছি গা। বা কোন দেনাদার, এরকমও বলা থাকে এই জিনিসটা, যে দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা, মানে কারো কাছ থেকে টাকা পেতাম, সে আমার অ্যাকাউন্টে জমা দিয়ে দিছে,
জিনিসটা এরকম, এই কথাটা এইভাবে বলা যায় ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবে 2500 টাকা আদায় নগদান বইতে লেখা হয়। মানে আমার ডাইরেক্ট আমার অ্যাকাউন্টে চলে আসছে তো ব্যাংকে, আমি নগদান খাতায় লিখতে ভুলে গেছি, আমার অ্যাকাউন্টে চলে আসছে মানে আমার টাকা বেড়ে গেছে, ব্যাংক ডেবিট হয়ে গেছে না, তাহলে আমার হিসাবটা বাড়াই দিতে হবে, তাহলে এটা কি করতে হবে, এটাও যোগ করতে হবে, এটাও যোগ করতে হবে। ক্লিয়ার? ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ 500 টাকা যা নগদান বইতে লেখা হয় নাই। এখন ব্যাংক কর্তৃক ধার্যকৃত 500 টাকা চার্জ নগদান বইতে লেখা নাই, আর ধার্যকৃত চার্জ কি, ব্যাংক যে আমাকে সার্ভিস দেয়, তো এই সার্ভিসের জন্য তারা একটা ফি কাটা নেয় বাৎসরিক, তো এই বাৎসরিক ফিটাকে ধার্যকৃত চার্জ বলে। তো এই চার্জ যখন কাটা নেয় তখন কিন্তু ব্যাংক আমার ফোন করে বলে না যে স্যার বাৎসরিক চার্জ হলো আপনার এখান থেকে আমি টাকা কাটা নিতেছি, ঠিক আছে, যদি বলে দিত হয়তো আমরা লিখে রাখতাম, ব্যাংক কি করে অটোমেটিক একটা তার টাইম অনুযায়ী আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা মাইনাস করে দেয়। তা আমার অ্যাকাউন্ট থেকে যে সার্ভিস চার্জটা কাটা রাখছে, তাহলে আমার টাকা অ্যাকাউন্ট কমে গেছে না, ব্যাংক ক্রেডিট আছে না, যাবে করলে কি হইতো, ব্যাংক চার্জ ডেবিট আমার খরচ আর ব্যাংক ক্রেডিট। ক্লিয়ার? ব্যাংক চার্জ ডেবিট ব্যাংক ক্রেডিট, তাহলে এই যে ব্যাংক ক্রেডিট হয়েছে তা আমার যে সম্পদটা কমে ব্যাংক যে কমে গেছে এটা মাইনাস করে দিছে, কিন্তু আমার খাতা লিখে তাহলে এটা হবে গিয়া মাইনাস, এখন ঠিক করতে হলে এটা হবে মাইনাস। ক্লিয়ার? এখন আমরা কি করব, যে যেগুলো যোগ হয়েছে সেই যোগগুলো আগে যোগ করব আর মাইনাসগুলো বাদগুলো বাদ করব, এই হচ্ছে যোগ বিয়োগের কাজ। এখন খেয়াল করি যেহেতু 2 নম্বর আছে আমরা এখানে 2 নম্বর দিয়ে লিখব যে ইস্যুকৃত চেক ব্যাংকের পরিশোধের জন্য এখন উপস্থাপন নেই, এটা শর্টে যদি না বুঝি তাহলে পুরো কোশ্চেনটা দরকার হলে তুলে দেব। শর্টে লেখা হচ্ছে কি ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপনা নেই, ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন হয়নি, ঠিক আছে, আর এটা সর্বদা ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন হয় না, এটা যোগই হয়, কারণ চেক চার্জ ইজ মাইনাস। ক্লিয়ার? আমি তো মাইনাস করে দিয়েছি, আসলে মাইনাস হয় না, তার মানে আমার এটা ঠিক করতে হলে প্লাস করতে হবে। ক্লিয়ার? ঠিক করতে হলে প্লাস হবে, তাহলে এটা হচ্ছে কি 15,000। আবার ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় কত নাম্বার, 4 নাম্বার, তাহলে লিখব ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়, ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় হচ্ছে কি 5,000 টাকা, ঠিক আছে, ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় হচ্ছে কি 5,000 টাকা। এরপরে বলা আছে হচ্ছে কি 6 ব্যাংক কর্তৃক প্রাপ্য বিষয়ের টাকা আদায়, তাই না, ব্যাংক কর্তৃক প্রাপ্য প্রাপ্য হিসাবে টাকা আদায়, ঠিক আছে, 2500 টাকা। এই হচ্ছে আমার যোগ, তাহলে যোগগুলো 15 5 20 22,500। এখন আমি কি করব, বাদ বাদ বিয়োগ লিখি, বাদ লিখলাম, এই বাদ হচ্ছে কি হবে 3 নাম্বারটা হবে, 3 নাম্বার যেগুলো যোগ হবে সেটা মার্ক করে দিছি, তার মানে বাকিগুলো মার্ক ছাড়া হচ্ছে কি মাইনাস। এভাবে করলে কোশ্চেন মানে আমি ম্যাথটা অল্প সময় সলভ করতে পারবো। তাহলে 3 20,000 টাকার একটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয় নাই, তাহলে জমাকৃত চেক আদায় হয় না, আমি এটা বলতে পারি, তাই না, জমাকৃত চেক বা ব্যাংকে জমাকৃত চেক এটা লিখতে পারো, আর ব্যাংকে জমাকৃত চেক আদায় হয়নি, ঠিক আছে, ব্যাংকে জমাকৃত চেক আদায় হয়নি 20,000 টাকা। ক্লিয়ার? এরপর হচ্ছে গিয়া 5 নাম্বার, ব্যাংক কর্তৃক প্রদায় হিসাবের পরিশোধ, তাই না, ব্যাংক কর্তৃক প্রদায় হিসাবে টাকা পরিশোধ, ঠিক আছে, ব্যাংক কর্তৃক প্রদায় হিসাবে টাকা পরিশোধ কত টাকা, 10,000 টাকা। ক্লিয়ার? ব্যাংক কর্তৃক প্রদায় হিসাবে টাকা পরিশোধ 10,000 টাকা। এরপর হচ্ছে কি 7 নাম্বার, ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ, এটা লিখবো ব্যাংক চার্জ, ডাইরেক্টলি লিখব ব্যাংক চার্জ 500 টাকা। এই হচ্ছে বিয়োগ 20 আর 10 30 আর হচ্ছে কি 500 30,500, এটা হচ্ছে কি মাইনাস, মাইনাসটা আমি ব্র্যাকেটে দিলাম, ঠিক আছে, অ্যাকাউন্টিং এ মাইনাস মানে এই ব্র্যাকেট মানে মাইনাস বোঝায়। তাহলে দেখো 50 আর এই 72,500 টাকা 30 গেলে 72,000 72,000 ধরো, তো 72,000 থেকে 30 গেলে 40,000 42,000 টাকা হচ্ছে কি আমার তাহলে ব্যাংকে আছে। এই জিনিসটা হচ্ছে আমার অ্যানসার, ঠিক আছে, কিন্তু এখানে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা থাকে, আমাদের লিখতে হবে পাস বই অনুযায়ী ব্যাংক জমা বা ব্যাংক বিবরণ অনুযায়ী, পাস বই অনুযায়ী ব্যাংক জমা।
সরি আমি একটু ভিডিওতে আমার দ্বারা তোমার নিচে কাইটা যেতে পারে, আমি একটু দেখে নিই। হ্যাঁ, এ নাও পাঁচ বই অনুযায়ী ব্যাংক জমা এরকম ডাবল চেক দিয়ে দেবো, ঠিক আছে। এ হচ্ছে কি আমাদের ম্যাথ। নগদান বই অনুযায়ী বলা থাকলে পাঁচ বই অনুযায়ী ব্যাংক জমা, ব্যাংক জমা থাকলে ব্যাংক জমা হবে, আর নগদ ব্যাংক পাঁচ বই অনুযায়ী বলা থাকলে নগদান বই অনুযায়ী হবে। ক্লিয়ার? এখন খেয়াল করো এগুলো যোগ হয়েছে কেন, এগুলো বিয়োগ হয়েছে কেন, জাস্ট এগুলো ক্যাচ করতে পারলেই এনা, ঠিক আছে। তোমরা আর কিছু ম্যাথ প্র্যাকটিস করবে, এটা বোর্ডের অঙ্ক ছিল মানে 2018 কত কোন জানি, আমি পুরো অঙ্কটাই করে দিলাম। এখন কথা হচ্ছে কি একটু ভালো করে খেয়াল করি, নগদান বই অনুযায়ী ব্যাংক জমা ছিল বিধায় এগুলো যোগ হয়েছে, এগুলো বিয়োগ হয়েছে। কারণ আমার যেটা মাইনাস, যেমন নিশ্চিত যে ব্যাংক উপস্থাপন আমি মাইনাস করে দিয়েছিলাম, কিন্তু আসলে মাইনাস আমি এর জন্য যোগ করছি। কিন্তু যদি নগদান বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত বলা থাকতো তাহলে কি হতো স্যার, তাই না? এরকম একটা জিনিস। তাহলে এই যোগগুলোই তো বিয়োগ, বিয়োগগুলোই তো যোগ। মোট কথা বুঝে গেছে? যোগগুলোই তো বিয়োগ, কারণ ডেবিট, এটা তো ডেবিট, এটা তো ডেবিট যায়, এইগুলো ডেবিট হইছে, এই জন্য ডেবিটের সাথে ডেবিট গুলো যোগ হইছে। আর এগুলো হচ্ছে ক্রেডিট, ব্যাংক ক্রেডিট হইছে, আর এটা ছিল ব্যাংক ডেবিট, তা ডেবিটের থেকে ক্রেডিট মাইনাস হইছে, বুঝে গেছে? এখন ব্যাংক জমা অতিরিক্ত বলা থাকলে এইটাই থাকতো ক্রেডিট যায়, তখন ক্রেডিট গুলো তো ক্রেডিট, ক্রেডিটের সাথে ক্রেডিট যোগ হইতো, তখন ব্যাংক যে ডেবিট, এই যে এগুলো যে ডেবিট, এটাই তো মাইনাস। বুঝে গেছে? মোট কথা হচ্ছে আমরা শিখবো একটা অনুযায়ী নগদান বই অনুযায়ী ব্যাংক জমা কি, ব্যাংক জমা বলা থাকলে যেগুলো যোগ হয়, নগদান বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত থাকলে সেগুলো হয় বিয়োগ। আরেকটা হচ্ছে কি পাঁচ বই অনুযায়ী যদি ব্যাংক জমা বলা থাকে তাহলেও বিয়োগ হবে, কারণ পাঁচ বই অনুযায়ী যে ফার্স্টে লিখে দিয়েছিলাম তোমরা খেয়াল করে দেখবা যে ডেবিট ক্রেডিট, ঠিক আছে। তা পাঁচ বই অনুযায়ী যদি ব্যাংক জমা থাকে তখন লিখবো বিয়োগ, যোগ পেবো বিয়োগ, বিয়োগ পেবো যোগ। ক্লিয়ার? আর এই যে যেগুলো যোগ হইছে এটা হচ্ছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা হলে যোগ হবে, আর পাঁচ বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত হলে যোগ হবে, ঠিক আছে। নগদান বই অনুযায়ী ব্যাংক জমা হলে হবে ডেবিট মানে যোগ, আর পাঁচ বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত হলে তো এইগুলো যোগ হবে। কিন্তু নগদান বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত হলে যোগটা হবে বিয়োগ, বিয়োগটা হবে যোগ, আর পাঁচ বই অনুযায়ী ব্যাংক জমা হইলে হবে হচ্ছে বিয়োগটা যোগ, যোগটা হবে বিয়োগ। আশা করি তোমরা বুঝতে পারবে, ম্যাথ একটাই, প্যাটার্ন একটাই শিখবা, একটা শিখলেই তুমি যোগটা বিয়োগ, বিয়োগটা যোগ হয়ে যাবে ওখানে। কিন্তু এখানে প্যাটার্ন এই হলেই তুমি বাকি অঙ্ক শিখো। তুমি সবগুলো অঙ্ক করবে এখন আপাতত নগদান বই অনুযায়ী ব্যাংক জমা, এটা দেখে দেখে করো, ঠিক আছে। এরপরে দেখবা তুমি যোগ বিয়োগটা পরে উল্টায় দিতে পারবে, কারণ পরের যেটা বলা থাকলে তো বুঝতে পারবে। তো আজকে এই পর্যন্তই, আশা করি তোমাদের ভালো লাগছে। তোমাদের যদি বুঝে থাকো তোমরা এটা শেয়ার করে দাও বন্ধুদের মাধ্যমে। এরপর আরো ভিডিওর জন্য আমাদের এখানে ফলো দিয়ে রাখো। আল্লাহ হাফেজ।